সাসেক্সে আমার ছোট বাড়িটা একেবারে দক্ষিণ প্রান্তে, যেখানে পাহাড়ের ঢাল শুরু হচ্ছে ঠিক সেইখানে ঢালের মাথায়। বাড়ি থেকে সামনের দিকে তাকালেই দিগন্ত জোড়া ইংলিশ চ্যানেলের অপার্থিব সুন্দর দৃশ্য। এই অঞ্চলে গোটা সমুদ্রতটটাই চুনা পাথরের পাহাড় আর টিলা দিয়ে তৈরি। একেবারে নিচে জলের ধার ঘেঁষে হয়তো সামান্য একটু বালি, তাও বেশিরভাগই নুড়ি। পাহাড়ের উপর দিক থেকে একটা সরু প্যাঁচানো পায়ে হাঁটা রাস্তা একেবারে জলের ধার অব্দি নেমে গেছে। সেটা যেমন খাড়াই তেমনি পিছল। পথের একদম নিচে বেশ কিছুটা জায়গা জুড়ে নুড়ি পাথরের রাজত্ব। সমুদ্রে ভরা জোয়ার এলেও এই জায়গাটা ডুবে না। এখানে ওখানে বেশ কতগুলো ছোট বড় অগভীর গর্ত রয়েছে, আর সেগুলোতে প্রত্যেকবার জোয়ারের টাটকা জল ঢুকে ছোট ছোট পুকুর বা ঝিলের মতো তৈরি করে ফেলেছে, যেন এক একটা প্রাকৃতিক সুইমিং। সমুদ্র তটটা দুদিকেই বেশ কয়েক মাইল পর্যন্ত ছড়ান। এক পাশে সেটা শেষ হতেই একটা ছোট্ট গ্রামের নাম ফুলবোল। আমার বাড়িটা খুব নিরিবিলি। বাড়িতে মানুষ বলতে শুধু আমি আর আমার হাউসকিপার, আর আছে আমার চাষ করা মৌমাছির দল। এখান থেকে আধ মাইল গেলে পরে একটা প্রাইভেট ট্রেনিং স্কুল পড়ে, দ্য গেবলস। বেশ বড়সড় স্কুল। এখানে অল্প বয়সী ছেলেদের নানান ধরনের পেশার জন্য তালিম দেওয়া হয়। স্কুলের মালিক ও হেডমাস্টার মিস্টার হ্যারল্ড স্ট্যাকহার্স্ট। ভদ্রলোকের পড়ানোর পাশাপাশি খেলাধুলা, বিশেষ করে নৌকা বাওয়াতে বিশেষ পারদর্শিতা আছে। এখানে আসার পর থেকেই ওর সাথে আমার বেশ ভালো বন্ধুত্ব হয়েছে। এখানে ওই একমাত্র স্থানীয় মানুষ যে হুটহাট করে বিনা নিমন্ত্রণে আমার বাড়িতে চলে এলেও আমি একটুও বিরক্ত হই না, বরং ভালোই লাগে। 1907 সালে জুলাই মাসের শেষ দিকে বেশ কয়েকদিন একটা ঝোড়ো আবহাওয়া তৈরি। চ্যানেলের দিক থেকে প্রবল বেগে হাওয়া বইছে। সমুদ্রের জলও সেইভাবেই বেড়ে উঠেছে। ঝড় থামলে পরে দেখা গেল আবারও জল এসে একটা নতুন ঝিল তৈরি করে দিয়ে গেছে। আমি যে সকালের কথা বলছি সেই সকালে সমস্ত দুর্যোগ কেটে গেছে। চারিদিক যেন একেবারে ধুয়ে মুছে পরিষ্কার। আকাশে ঝলমলে রোদ। আমার মতো কাজ পাগল লোকের পক্ষেও এমন একটা সকালে কাজে মন দেওয়া অসম্ভব হয়ে পড়ল। ব্রেকফাস্টের আগে একটু টাটকা হাওয়া খেতে বেরিয়ে পড়লাম। হেঁটে সেই খাড়াই রাস্তাটার সামনে আসতেই পিছন থেকে একটা ডাক শুনতে পেলাম, মিস্টার হোমস। ঘুরে দেখি হ্যারল্ড স্ট্যাকহার্স্ট হাসি মুখে হাত নাড়তে নাড়তে আমারই দিকে এগিয়ে আসছে। কি দারুণ সকালটা মিস্টার হোমস। ভাবছিলাম আপনার সাথে হয়তো দেখা হয়ে যাবে। সাঁতার কাটতে যাচ্ছ দেখছি। স্ট্যাকহার্স্ট হেসে উঠল, বলল, এই আবার ধরে ফেলেছেন? ফুলে ওঠা কোটের পকেটটা চাপড়িয়ে দেখালো স্ট্যাকহার্স্ট। হ্যাঁ, সাঁতার কাটতেই যাচ্ছি। ম্যাকফারসন আগেই চলে গেছে, এখন গিয়ে ওর সাথে দেখা। ফিটজরয় ম্যাকফারসন ওর স্কুলেরই সায়েন্সের শিক্ষক। অল্প বয়স্ক, চটপটে, চৌখস ছেলে, কিন্তু রিউম্যাটিক ফিভার হওয়ার পর বেচারা হার্টের সমস্যায় ভুগছে। কিন্তু সেই ছেলের রক্তে খেলাধুলো। বুকের ওপর খুব বেশি চাপ পড়বে না এরকম শারীরিক ব্যায়াম বলতে একমাত্র সাঁতার। তাই বর্ষা বাদে সারা বছর ও নিয়মিত সাঁতার কাটে। আমার নিজেরও খুব সাঁতারের শখ। প্রায়ই আমরা একসাথে সাঁতার কাটতে যাই। স্ট্যাকহার্স্টের সাথে কথা বলছি, ঠিক সেই মুহূর্তে আমরা ম্যাকফারসনকে দেখতে পেলাম। নিচ থেকে উঠে আসা পথটা যেখানে শেষ হয়েছে সেখানেই প্রথমে ওর মাথাটা দেখা গেল। তারপর বাকি শরীরটা যেন এক নেশাগ্রস্তের মতন টলতে টলতে উঠে এলো। আর পর মুহূর্তেই হাত ছুড়ে একটা প্রচন্ড আর্তনাদ করে ও মুখ থুবড়ে পড়ে গেল। স্ট্যাকহার্স্ট আর আমি দৌড়ে গেলাম। ওকে কোনো রকমের চিৎ করে শোয়াতেই দেখি ওর মুখ চোখ পুরো ফ্যাকাশে হয়ে গেছে। চোখের ওই অর্ধনিমজ্জিত দৃষ্টি দেখে স্পষ্ট বুঝতে পারলাম সেখানে মৃত্যুর ছায়া নেমে এসেছে। আমাদের দেখি সেই পাণ্ডুর মুখে যেন এক ঝলক প্রাণ শক্তি ফিরে এলো। কোনো মতে জড়ানো গলায় ও কিছু কথা বলে উঠল। কথাগুলো বোঝা না গেলেও বুঝতে পারছিলাম সেগুলো আমাদের উদ্দেশ্যে কোনো সাবধান বাণী। ম্যাকফারসন কোনো একটা ভয়ানক বিষয়ে আমাদের সতর্ক করতে চাইছে। এবারে ও হঠাৎ চিৎকার করে বলে উঠল, দ্য লায়ন্স ম্যান, দ্য লায়ন্স ম্যান। এই পরিস্থিতিতে কথাটা সম্পূর্ণ নিরর্থক ঠিকই, কিন্তু আমি স্পষ্ট শুনলাম ও এই কথাটাই বলল। এবার ও মাটি থেকে একবার ওঠার চেষ্টা করলো, কিন্তু পারল না। আবারও কাত হয়ে পড়ে গেল। ব্যাস, সব শেষ। ঘটনার ভয়াবহতায় আমার সঙ্গী একেবারে মুহ্যমান হয়ে পাথরের মতো দাঁড়িয়ে রই। কিন্তু আমার মাথায় তখন অনেকগুলো ভাবনা খেলা করছে। বেশ বুঝতে পারলাম একটা অভূতপূর্ব কেস আমার হাতে এসে পড়েছে। মৃত ম্যাকফারসনের পরনে শুধুমাত্র একটা বারবারি কোট, পাজামা আর একজোড়া ক্যানভাসের জুতো। ও শেষবারের মতো পড়ে যাওয়ার সময় ওর কোটটা গা থেকে খুলে খানিকটা সরে গিয়েছে। বুঝলাম কোটটা ও পরেনি, শুধু গায়ে চাপিয়ে উঠে এসেছিল। আর সেটা সরে যেতেই ওর পুরো পিঠটা
উন্মুক্ত হয়ে গেল। আমরা দুজন হতবাক হয়ে দেখলাম ওর সারা পিঠে অসংখ্য গাঢ় লাল সরু সরু দাগ, ঠিক যেন সরু তারের চাবুক দিয়ে কেউ ওর সারা পিঠে মেরেছে। যে অস্ত্র দিয়ে আঘাতটা করা হয়েছে সেটা এতটাই নমনীয় ছিল যে কয়েকটা দাগ পিঠের পাশ দিয়ে বুকের দিক পর্যন্ত চলে এসেছে। ওর নিচের ঠোঁট দিয়ে রক্ত ঝরছিল। সম্ভবত প্রবল যন্ত্রণায় ম্যাকফারসন ওর নিচের ঠোঁটটা দাঁত দিয়ে কামড়ে ধরেছিল। ওর ফ্যাকাশে বিকৃত মুখের অভিব্যক্তি দেখেই বোঝা যাচ্ছে ও কতখানি যন্ত্রণা পেয়েছে। আমি মৃতদেহের পাশে হাঁটু গেড়ে বসে আছি আর স্ট্যাকহার্স্ট দাঁড়িয়ে আছে আমার ঠিক পাশে। এমন সময় একটা তৃতীয় ছায়া দেখতে পেয়ে আমরা ঘুরে দেখি আয়ান মারডক আমাদের পাশে এসে দাঁড়িয়ে। মারডক দ্য গেবলস এর অঙ্কের শিক্ষক, রোগা, লম্বা, গায়ের রং সামান্য চাপা। লোকটা মানুষজনের সঙ্গে বিশেষ মিশতে পারেন, বন্ধু বলতে কেউই নেই। সারাক্ষণ পড়াশোনা নিয়েই থাকে। বাস্তবের সাথে ওর মনের বিশেষ যোগাযোগ। শিক্ষক হিসেবে ছাত্ররা ওকে রীতিমতো সম্মান করে ঠিকই, কিন্তু লোকটার চরিত্রে একটা বিশেষ দোষ আছে। সেটা হলো ওর চরম বদমেজাজ। সেটা মাঝে মাঝে ওর জ্বলন্ত দৃষ্টি আর কথাবার্তার মধ্যে আগ্নেয়গিরির লাভার মতো বেরিয়ে আসে। সেই সময় ওকে একটা হিংস্র জন্তু ছাড়া আর কিছুই মনে হয়। ফলে নির্বান্ধব লোকটা আরো বেশি সকলের থেকে দূরে সরে যায়। শুনেছি একবার ম্যাকফারসনের কুকুরটা ওর ঘরে ঢুকে পড়েছিল বলে ও সেটাকে দোতলার জানালা থেকে নিচে ছুঁড়ে ফেলে দেয়। এই ঘৃণ্য কাজের জন্য স্ট্যাকহার্স্ট হয়তো সেদিনই ওকে বরখাস্ত করে দিত, কিন্তু লোকটা যে শিক্ষক হিসেবে অসাধারণ, তাই আর কিছু করতে পারে। সামনের দৃশ্য দেখে মনে হলো মারডক বেশ ধাক্কা খেয়েছে। যদিও সেই কুকুরের ঘটনার পর থেকে এটা সবাই জানতো যে মৃত মানুষটির সঙ্গে ওর তেমন সদ্ভাব ছিল। কি হয়েছে ওর? আমি কি কোনোভাবে সাহায্য করতে পারি? আপনি কি ওর সাথে ছিলেন? ঘটনাটা কি হয়েছে কিছু জানেন? না, আমার তো আজ ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়েছে। আজ আমি তো পিছের থেকে আসিনি, এই তো এখনই তো স্কুল থেকে সরাসরি এখানে এলাম। যদি ফুলওয়ার্থ থানায় গিয়ে পুরো ব্যাপারটা রিপোর্ট করুন। বিনা বাক্য ব্যয়ে মারডক ঊর্ধ্বশ্বাসে থানার পথে দৌড়ুন। আমি পরিস্থিতির দায়িত্ব নিলাম। স্ট্যাকহার্স্ট গ্রুপ হল হয়ে মৃতদেহের পাশেই বসে রইল। প্রথমেই আমি ঠিক করলাম ব্রিজটা খুঁটিয়ে দিই, ওখানে কেউ আছে কি না সেটা দেখার দরকার। টিলার উপর থেকে নিচের পুরো সমুদ্র তটটা পরিষ্কার দেখা যায়। আমি একটু এগিয়ে গিয়ে সামনে ঝুঁকে পড়ে দেখলাম জায়গাটা শুধু অনেক দূরে ফুলওয়ার্থ গ্রামের কাছাকাছি অংশটায় দু একটা ছোট ছোট মানুষের অবয়ব যেন দেখা যাচ্ছে। আমি পথটা ধরে নিচে নামতে লাগলাম। রাস্তাটায় চুনা পাথরের সঙ্গে কাদা মিশে নরম হয়ে আছে। সেখানে দেখলাম একটাই মানুষের পায়ের ছাপ। একবার নিচে নেমে গেছে, আরেকবার উপরে উঠে এসেছে। সুতরাং ম্যাকফারসন ছাড়া কেউ এই পথে নামেনি বা ওঠেনি। এক জায়গায় দেখলাম পায়ের ছাপের পাশে একটা হাতেরও ছাপ, বেশ গভীর ছাপ। অর্থাৎ ম্যাকফারসন ওঠার সময় পড়ে গিয়েছে, যন্ত্রণায় খামচে ধরেছিল মাঠ। কয়েক জায়গায় হাঁটুর দাগও দেখতে পেলাম। রাস্তার ঠিক নিচে সেই জোয়ারের জলে তৈরি হওয়া ছোট্ট ঝিলটা, তার পাশে একটা পাথরের উপর ম্যাকফারসনের তোয়ালেটা ভাঁজ করে রাখ। তার মানে এখানেই ও জামা কাপড় ছেড়েছিল। তোয়ালেটা একেবারে তাহলে কি ও একবারও জলে নামেইনি? চারপাশটা খুঁজে আশেপাশে পাথরের খাঁজে বালির মধ্যে ওর জুতোর ছাপ, এমনকি দু একটা খালি পায়ের ছাপও পেলাম। এই খালি পায়ের ছাপটাই প্রমাণ করে ও স্নান করার জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিল। আর এখানেই আরেকটা খটকা, ও বেঁচে ছিল খুব বেশি হলে মিনিট 15। স্ট্যাকহার্স্ট বলতে গেলে ওর পিছনই আসছিল। তার মানে গেবলস থেকে এসে ও সোজা স্নান করার জন্য পুলের ধারে জামা কাপড় ছাড়ে, তারপর আবার কোনো অজ্ঞাত কারণে কোনো মতে জামা কাপড় গায়ে জড়িয়ে উদ্ভ্রান্ত অবস্থায় উঠে আসে স্নান না করেই। পিঠের দাগগুলো দেখে মনে হয় যেন কেউ অমানবিক আর বর্বর ভাবে ওকে চাবুক জাতীয় কিছু দিয়ে মেরেছে, নির্মম ভাবে ওর উপর অত্যাচার করে গেছে যতক্ষণ পর্যন্ত ও দুর্বল হয়ে মৃত্যুর মুখে ঢলে না পড়ে। এরকম কাজ কে করতে পারে? এটা ঠিক যে এখানে আশেপাশে অনেক ছোট ছোট গুহার মতো খোড়ল রয়েছে, কিন্তু সেখানে কারো পক্ষে লুকিয়ে থাকা সম্ভব নয়। ঝলমলে রোদে ওই খোড়লগুলোর ভিতর অব্দি পরিষ্কার দেখা যাচ্ছে। এছাড়া আছে ওই দূরে ছোট ছোট মানুষের অবয়বগুলো। না, ওটা অনেকটা দূরে। ওদের সঙ্গে এই অপরাধের কোনো সম্পর্ক আছে বলে তো মনে হয়। আর ম্যাকফারসন যেখানে দাঁড়িয়ে ছিল সেই জায়গাটা আর ওই লোকগুলোর মাঝখানে রয়েছে এই ঝিলটা। এইটুকু সময়ের মধ্যে অতটা দূর থেকে কারোর পক্ষে এসে ফিরে যাওয়া সম্ভব নয়। সমুদ্রের দিকে কিছুটা দূরে কয়েকটা মাছ ধরার ডিঙি নৌকো নোঙর করা আছে। ওই নৌকা লোকজনের সাথেও কথা বলতে হবে একবার। আরো অনেক রকম ভাবে তদন্ত করা প্রয়োজন। শেষমেশ আমি যখন আবার মৃতদেহের
দিকের পাশে ফিরে এলাম ততক্ষণে চারপাশে বেশ লোকজন জমে গেছে। স্ট্যাকহার্স্ট এখনো ওখানেই বসে আছে, আর মার্ডক থানা থেকে লোকাল কনস্টেবল অ্যান্ডারসনকে নিয়ে এসেছে। অ্যান্ডারসনের চেহারা বেশ লম্বা চওড়া, গোলগাল, মুখে একটা বেশ মোটা পাকানো গোঁফ। ওকে আমি চিনি। ওর বুদ্ধিটা একটু ধীরে চলে ঠিকই, কিন্তু কাজে অসীম ধৈর্য। তাই যেটুকু কাজ করে একাগ্রতা নিয়েই করে। সবকিছু দেখে শুনে ও একটা নোটবুকে লিখে নি, তারপর আমাকে হাত ধরে একপাশে নিয়ে এসে বলল, আপনার সাহায্য আর অ্যাডভাইস না হলে এত বড় কেস আমি সামলাতে পারবো না মিস্টার হোমস। একটু পান থেকে চুন খসলেই আমাদের বড় সাহেব লুইস আমার চাকরিটা খেয়ে নেবেন। আমি ওকে আশ্বস্ত করে বললাম, চিন্তা করো না, থানায় তোমার উপরেই যে অফিসার আছেন তাকে আর একজন ডাক্তারকে খবর দাও, আর এখানে এই মুহূর্তে কোনো কিছু যাতে এদিক ওদিক করা না হয় একটু খেয়াল রেখো, কারণ যত বেশি নাড়াকাটা হবে নতুন পায়ের ছাপ পড়বে। ডাক্তার আসা অব্দি জায়গাটায় পাহারার ব্যবস্থা করো। তারপর আমি গিয়ে ম্যাকফারসনের জামা কাপড়ের পকেটগুলো পরীক্ষা করলাম। পকেট থেকে বেরোলো একটা রুমাল, একটা বড় ছুরি আর একটা ভাঁজ করা ভিজিটিং কার্ড রাখার কেস। এই কেসটার ভিতর থেকে একটা ছোট্ট কাগজের চিরকুট বেরোল। আমি সেটা খুলে দেখে কনস্টেবলের হাতে দিলাম। ওটার উপর একটা মেয়েলি হস্তাক্ষরে লেখা রয়েছে, আমি অবশ্যই আসবো, তুমি নিশ্চিন্ত থাকো, মটি। এক ঝলক পড়ে মনে হলো এটা কোনো একটা প্রেমপত্র, কোথাও দেখা করার কথা বলা হচ্ছে, যদিও কোথায় বা কখন তা কিছু লেখা। কনস্টেবল সমস্ত কিছু ভালো করে দেখে নিয়ে আবার সযত্নে মৃতের কোটের পকেটেই রেখে দিন। এই মুহূর্তে আর কিছু করা ছিল, তাই আমি অ্যান্ডারসনকে বলে পাহাড়ের নিচের অংশটা ভালো করে তল্লাশি করানোর ব্যবস্থা করলাম। তারপর ফিরে এলাম বাড়ি। এখনো অব্দি ব্রেকফাস্ট করা হয়। ঘন্টা দুয়েকের মধ্যেই স্ট্যাকহার্স্ট আমার সাথে দেখা করতে এলো। ও জানালো মৃতদেহ স্কুলে নিয়ে যাওয়া হয়েছে, ইনকোয়েস্ট ওখানেই হবে। তাছাড়া ও কয়েকটা বেশ সিরিয়াস খবর দিল, ঠিক যেমনটা আমি ভেবেছিলাম। পাহাড়ের নিচে গুহা বা খননগুলো খুঁজে কিছুই পাওয়া যায়নি, কিন্তু দ্য গেবলস এর কোয়ার্টারে ম্যাকফারসনের ডেস্ক ঘেটে প্রচুর চিঠিপত্র পাওয়া গেছে, বেশিরভাগই প্রেমপত্র। আদান প্রদান হয়েছে ম্যাকফারসন আর ফুলওয়ার্থের জনৈক মিস মড বেলামির মধ্যে। অর্থাৎ সেই চিরকুটের লেখিকা মডি আসলে হলেন এই মিস মড বেলা। স্ট্যাকহার্স্ট বলল, পুলিশ চিঠিগুলো নিয়ে গেছে, তাই ওগুলো আনতে পারলাম। তবে একটা বিষয়ে কোনো সন্দেহ নেই যে এটা একটা সিরিয়াস লাভ অ্যাফেয়ার। যদিও আমি এই সম্পর্কের সাথে ম্যাকফারসনের মৃত্যুর ঘটনার কোনো যোগাযোগ দেখতে পাচ্ছি না, কিন্তু ভদ্রমহিলা ওর সাথে দেখা করবার জন্য অ্যাপয়েন্টমেন্ট কিন্তু করেছিলেন। আমি বললাম, কিন্তু যে জায়গাটা তোমরা সবাই ব্যবহার করো সেইখানে ম্যাকফারসনের স্নান করার সময় নিশ্চয়ই কেউ দেখা করতে আসবেন না। সেটাই। আর কাকতালীয় ভাবে ম্যাকফারসনের সাথে কোনো ছাত্র বা বন্ধু ছিল না। সত্যিই কি ব্যাপারটা কাকতালীয়? ভেবে বলো তো, ছাত্ররা কেন আসেন? স্ট্যাকহার্স্টের ভ্রু কুঁচকে গেল। ও বলল, আয়ন মার্ডক ওদের আসতে দেয়, জোর করে ব্রেকফাস্টের আগে অঙ্ক করতে বসিয়েছিল। বেচারা, ও খুব মুশড়ে পড়েছে এই ঘটনা। সে তো বুঝলাম, কিন্তু এরা তো শুনেছি আদৌ ভালো বন্ধু ছিল না। এক সময় বন্ধুত্ব ছিল না ঠিকই, কিন্তু গত 1 বছর ধরে দেখছি দুজনের মধ্যে বেশ ভালো মতন বন্ধুত্ব গড়ে ওঠে। মার্ডককে কোনোদিন কারোর সাথে এতটা মিশতে দেখি। কিন্তু তুমি যে আমায় বলেছিলে সেই কুকুরের কাণ্ড নিয়ে ওদের মধ্যে চূড়ান্ত ঝামেলা হয়েছিল। ও, সে তো কবেই মিটে গেছে। কিন্তু মনের গভীরে একটা চাপা প্রতিহিংসা তো থেকে যেতেই পারে। না, আমি নিশ্চিত ওরা সত্যিই খুব ভালো বন্ধু ছিল। বেশ, তাহলে এবার এই মেয়েটির সম্পর্কে ভালো করে খোঁজ খবর নেওয়া যাক। তুমি ওকে চেনো? ওকে কে না চেনে? এই অঞ্চলে এরকম সুন্দরী দ্বিতীয় কেউ নেই। নিখুঁত সৌন্দর্য, যাকে বলে রিয়েল বিউটি। আমি জানতাম যে ম্যাকফারসনের প্রতি কিন্তু সেটা যে এত দূর গেছে তাই চিঠিগুলো পড়ার আগে কিন্তু জানতেও পারি। না, আমি বলতে চাইছি ওনার পরিচয়টা কি? ফুলওয়ার্থের সমস্ত নৌকা আর বেডিং কোর্সের মালিক হলেন পুরো টন বেলা। লোকটা আগে মাছ ধরে সংসার চায়, এখন ব্যবসা করে বেশ ফুলে ফেপে উঠেছে। ও আর ছেলে উইলিয়াম মিলেই ব্যবসাটা চালায়। এই টন বেলামির একমাত্র কন্যা হলেন মিস মড বেলা। বেশ, তাহলে চলো হাঁটতে হাঁটতে ফুলওয়ার্থ গিয়ে ওদের সাথে দেখা করে আসি। কি অজুহাতে যাব? আর এই অজুহাত খুঁজতে আবার সময় লাগে নাকি? দেখো, আফটার অল ম্যাকফারসন তো নিজে থেকে মারা যায়নি। যে চাবুক বা অস্ত্র দিয়ে ওকে আঘাত করা হয়েছে তার হাতলটা তো কারুর না কারুর হাতে ধরা ছিল, যদিও এখনো আমি নিশ্চিত জানি না যে অস্ত্রটা কি ছিল। তো এই ছোট জায়গায় ম্যাকফারসনের পরিচিতির গণ্ডিটা কিন্তু খুব একটা বড় নয়, তাই যত দিক থেকে পারা যায় আমাদের ব্যাপারটা খতিয়ে দেখতে হবে। বলা যায় না কোথা থেকে কি মোটিভ বেরিয়ে পড়বে, আর আমরাও
অপরাধীর খোঁজ পেয়ে যাব। আমার বাড়ি থেকে ফুলওয়ার্থ পর্যন্ত পথটা খুবই মনোরম। সদ্য দেখা মৃত্যুর দৃশ্যের বিষটা যদি মনের আনাচে কানাচে ছড়িয়ে না থাকতো, তাহলে হয়তো আমরা দুজনেও এই হাঁটাটা বেশ উপভোগ করতে পারতাম। অর্ধচন্দ্রাকৃতি উপসাগরের পাড়ে ঠিক মাঝের অংশটা জুড়ে গড়ে উঠেছে ফুলওয়ার্থ গ্রাম। প্রাচীন গ্রামটার মাঝে মাঝে এখন বেশ কয়েকটা নতুন হাল ফ্যাশনের পাকা বাড়ি তুলেছে। এইরকমই একটা নতুন বাড়িতে স্ট্যাকহার্স্ট আমাকে নিয়ে এলো। বাড়িটার মাথায় স্লেটের ছাদ, এক কোণা দিয়ে বেশ উঁচু একটা চিমনিওয়ালা টাওয়ার। স্ট্যাকহার্স্ট বলল, ওই যে ওই হলো বেলামির বাড়ি। বাড়ির নাম দিয়েছে দ্য হাভেন। যে লোক শূন্য থেকে শুরু করে এত দূরে এসেছে তার পক্ষে বেশ ভালোই বাড়ি, কি বলুন? আরে কি ওই দেখুন। বাড়িটার বাগানের গেটটা খুলে একজন লোক বেরিয়ে এলো। লম্বা রোগা একটা লোক। একে আমরা খুব ভালোভাবে চিনি, আয়ান মার্ডক, গেবলসের গণিত শিক্ষক। আমরা সেদিকে এগিয়ে গেলাম। মুখোমুখি দেখা হতেই স্ট্যাকহার্স্ট বলল, হ্যালো। মার্ডক হালকা মাথা নেড়েই পাশ কাটিয়ে চলে যাচ্ছিল, কিন্তু স্ট্যাকহার্স্ট তাকে বাধা দিয়ে জিজ্ঞেস করলো, আপনি এখানে কি করছেন? মার্ডকের মুখটা হঠাৎ রাগে ঝলসে, তারপর কর্কশ গলায় সে বলল, স্যার, আমি জানি যে আমি আপনার অধস্তন কর্মচারী, কিন্তু সে শুধুমাত্র স্কুলের মধ্যে। তার বাইরে আমার ব্যক্তিগত জীবনে আমি কোথায় কি করছি তার কৈফিয়ত আমি আপনাকে দিতে বাধ্য নই। স্ট্যাকহার্স্ট এমনিতে খুবই শান্তমান। এই ধরনের কথাবার্তা ও বিশেষ গায়ে মাখে না, কিন্তু গত কয়েক ঘন্টার ঘটনায় ওর মনের উপর এতটাই চাপ পড়েছে যে ও আর মেজাজ ধরে রাখতে পারল না। বলল, এরকম পরিস্থিতিতে আপনি এভাবে কথা বলছেন, এরকম অসভ্য ভাবে? আপনার অসভ্যতা আমি অনেক দিন ধরে বরদাস্ত করি, তো আর না। দয়া করে আপনার ভবিষ্যতের জন্য অন্য কোনো কাজের বন্দোবস্ত করুন। সেটা আমি অনেক আগে থেকেই শুরু করে দিয়েছি। এই স্কুলে আমার একমাত্র বন্ধু যে ছিল তাকেও হারিয়েছি আমি। আমার আর কোনো পিছুটা নেই। বলেই মার্ডক হন হন করে উল্টো দিকে হাঁটা দিল। সেদিকে তাকিয়ে স্ট্যাকহার্স্ট বেশ জোরে বলে উঠল, দেখলেন এরকম অসভ্য ছোট লোক? আমি কিন্তু তখন অন্য কথা ভাবছি। মার্ডককে দেখেই আমার মনে হয়েছিল ও আসলে যা কিছু একটা বলে দিয়ে আমাদের সামনে থেকে সরে পড়তে চাইছে। আমার মনের মধ্যে একটা সন্দেহ ক্রমশ দানা বেঁধে উঠছিল। হয়তো এই বাড়ির লোকের সাথে কথা বললে কিছু জানা যায়। স্ট্যাকহার্স্ট দেখলাম ইতিমধ্যে নিজেকে বেশ কিছুটা সামলে নিয়েছে। আমরা এগিয়ে গিয়ে বাড়িটাতে ঢুকলাম। মিস্টার টম বেলামি একজন মধ্যবয়স্ক মানুষ, মুখে টকটকে লাল দাড়ি। দেখে মনে হলো ভদ্রলোক যেন বেশ রেগে আছে। আমাদের দেখে তার মুখ যেন রাগে তার দাড়ির মতোই লাল হয়ে উঠল। তিনি বললেন, না 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 স্যার, আমি কোনো কথা শুনতে চাই না। তারপর একজন অল্প বয়স্ক সন্ডা মার্কা ছেলের দিকে আঙ্গুল দেখিয়ে বললেন, এই যে এই আমার ছেলে, আমাদের দুজনেরই একই মত। আমার মেয়ের প্রতি মিস্টার ম্যাকফারসনের নজর মোটেই ভালো ছিল না। বিয়ে শব্দটাই কোনোদিন উচ্চারণ করা হয়নি। এদিকে গোপনে চিঠি লেখা, দেখা করা সবই চলছিল। এগুলো আমাদের একদমই পছন্দ না। ওর মা নেই, আমরাই ওর একমাত্র গার্ডিয়ান। তাই আমরা ঠিক করেছি। ভদ্রলোকের কথা হঠাৎ থেমে গেল। ঘরে একজন অল্প বয়সী মহিলার আবির্ভাব ঘটেছে। এটা বললে একটু অত্যুক্তি হয় না যে এই মহিলা যেখানেই যাবেন সেই জায়গায় মুহূর্তে আলো হয়ে উঠবে। কে জানতো এরকম প্রতিকূল পরিবেশে এমন এক বিরল ফুল। ওয়াটসন হয়তো আপনাদের বলেছে যে আমি মহিলাদের দিকে বিশেষ চেয়ে দেখি না। কথাটা এক প্রকার সত্যি, কারণ আমি হৃদয়ের থেকে মস্তিষ্ককেই বেশি প্রাধান্য দিই। কিন্তু এই ভোরবেলার মতো অনাবিল সৌন্দর্য, ওরকম নিখুঁত চোখ মুখ, অমন উজ্জ্বল গায়ের রং সত্যি চোখে পড়ার মতো। এমন সৌন্দর্য আমি বড় একটা দেখিনি। দরজা খুলে আমার আর স্ট্যাকহার্স্টের সামনে এসে দাঁড়িয়েছেন তিনি। মিস মট বেলামি বললেন, আমি জানি ফিটজরয় মারা গেছে। আমাকে নিঃসংকোচে সমস্ত কথা খুলে বলতে পারেন। ওর বাবা বললেন, তো খবরটা কে দিল? তোর ওই আরেক ছেলে বন্ধু নাকি? দাদাটি এবার অসভ্যভাবে বলে উঠল, এই যে মশাই শুনুন, আমার বোনকে এসবের মধ্যে খবরদার টানবেন না। মিস বেলামি ছট করে তার দিকে ঘুরে দাঁড়ান, তার চোখে জ্বলন্ত দৃষ্টি। তিনি বললেন, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার উইলিয়াম, তাই দয়া করে আমারটা আমাকেই বুঝে নিতে দাও। এখানে একটা অপরাধ ঘটেছে, আর আমি সাহায্য করায় যদি অপরাধী ধরা পড়ে তাহলে আমি অন্তত মনে করব যে মানুষটা চলে গেল তার জন্য আমি কিছু অন্তত করতে পারলাম। স্ট্যাকহার্স্ট এবার ধীরে ধীরে সমস্ত কথা খুলে বলল। মিস বেলামি খুব মন দিয়ে সব কথা শুনলেন। ভদ্রমহিলার ব্যক্তিত্বটাও
তার রূপের মতনই দুর্দান্ত। দেখলাম উনি আমার মুখ চেনেন। সবশেষে তিনি আমার দিকে ঘুরে বললেন, যেভাবেই হোক এই অপরাধীকে শাস্তি দিন মিস্টার হোমস। আমার দিক থেকে সমস্ত রকম সাহায্য আপনি পাবেন, অপরাধী যে বা যারাই হোক না কেন। কথাটা বলতে বলতেই তিনি আর চোখে তার বাবা আর দাদার দিকে তাকালেন। আমি বললাম, থ্যাংক ইউ। আপনি বললেন যে বা যারা। আপনার কি মনে হয় যে অপরাধী একজনের বেশি ছিল? দেখুন, আমি জানি ম্যাকফারসন যথেষ্ট সাহসী এবং শক্তিশালী মানুষ ছিল। একজনের পক্ষে ওকে এভাবে কাবু করা সম্ভব নয়। আমি কি আপনার সাথে একটু আলাদাভাবে কথা বলতে পারি? বাবাটি এবার গড়গড় করে উঠলেন। আমি বলে দিচ্ছি মঠ, এই সব ব্যাপারে কিন্তু একদম ঢুকবি না। মিস বেলামি আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বললেন, কি করি বলুন তো? আমি বললাম, দেখুন, আজ না হয় কাল ব্যাপারটা সবাই জানতেই পারবে, তাই এখন সবার সামনে আলোচনা করলেও তেমন কোনো ক্ষতি নেই। আমি আপনার সাথে একান্তে কথা বলতেই চাইছিলাম, কিন্তু আপনার বাবা যদি অনুমতি না দেন তাহলে সামনেই বলছি। এবার আমি সেই চিরকুটটা বার করে দেখালাম। দেখুন, এটা কিন্তু ইনকোয়েস্টে দেখাতেই হবে। এটার ব্যাপারে আমাকে বিশদে কিছু বলবেন প্লিজ। হ্যাঁ, নিশ্চয়ই। এখানে তো আমি কোনো লুকো ছাপার কারণ দেখছি না। আমরা বিয়ে করব ঠিক করেছিলাম, আমাদের এনগেজমেন্টও হয়ে গিয়েছিল। ব্যাপারটা গোপন রেখেছিলাম কারণ ফিটজরয়ের বৃদ্ধ কাকা এখন মৃত্যুশয্যায়। ব্যাপারটা উনি কিছুতেই মেনে নিতেন না, এমনকি ওকে হয়তো সম্পত্তি থেকেও বঞ্চিত করতেন। এর বাইরে আর কোনো কারণ নেই। বাবাটি আবার খেকিয়ে উঠ, এত বড় কথাটা তুই আমাদের জানাসনি? নিশ্চয়ই জানাতাম বাবা, যদি তুমি ফিটজরয়ের সাথে একটু ভদ্র ব্যবহার করতে। আমার মেয়ে নিজের ক্লাসের বাইরে অন্য কোনো লোককে বিয়ে করবে, এটা আমি কখনো মেনে নেব না। তোমার এই মানসিকতার জন্যই আমরা তোমায় কিচ্ছু জানাই। আর মিস্টার হোমস, ওই অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারটা, এই যে এই চিঠিটার উত্তরেই আমি চিরকুটটা লিখেছিলাম। পোশাকের একটা ভাঁজ থেকে একটা ছোট্ট কাগজ বার করে এনে মিস বেলামি আমার হাতে দিলেন। পড়ে দেখলাম তাতে লেখা আছে, ডিয়ারেস্ট, সি বিচে সেই পুরনো জায়গায় মঙ্গলবার সূর্যাস্তের পরে দেখা হবে। একমাত্র এই সময়ই আমি আসতে পারবো। FN। আজকেই মঙ্গলবার, আজ রাতেই আমাদের দেখা হওয়ার কথা ছিল। আমি কাগজটা উল্টে দেখলাম, বললাম, এটা তো দেখছি পোস্ট করা হয়নি। এটা আপনি হাতে কিভাবে পেলেন? ক্ষমা করবেন মিস্টার হোমস, এই প্রশ্নের উত্তরটা আমি দিতে পারবো না। তবে এটুকু বলতে পারি, আপনার তদন্তের সাথে এটার কোনো সম্পর্ক নেই, এটার কোনো যোগাযোগ নেই। আপনার বাকি যে কোনো প্রশ্নের উত্তর আমি অনায়াসে দেব, শুধু এইটা বলতে পারবো না। আরো কিছু কথাবার্তা হলো, কিন্তু তদন্তের জন্য প্রয়োজনীয় আর বিশেষ কিছুই জানা। মিস বেলামি বললেন যে তিনি মনে করেন না ম্যাকফারসনের কোনো শত্রু ছিল, যদিও এটা স্বীকার করলেন যে তার অনুরাগী এবং পানির প্রার্থীর অভাব। আমি বললাম, যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করছি, এই সমস্ত অনুরাগীদের মধ্যে কি মিস্টার আয়ান মার্ডকও ছিলেন? মিস বেলামির মুখ হঠাৎ লজ্জায় লাল হয়ে উঠল। সামান্য দ্বিধাগ্রস্ত স্বরে তিনি বললেন, এটা ঠিক বুঝি না, জানেন তো। একসময় আমার মনে হতো যে উনিও আমার অনুরাগী, কিন্তু পরে আমার আর ফিটজরয়ের মধ্যে যখন সম্পর্কটা হলো, তখন কিন্তু উনি খুব ভালো মনেই ব্যাপারটা মেনে নিয়েছিলেন। কথাবার্তা শেষে আমরা ফেরার পথ ধরলাম। আমার মনে আবারও এই মার্ডক লোকটা সম্পর্কে একটা নতুন সন্দেহ দানা বাঁধছে। ওর সমস্ত রেকর্ড চেক করতে হবে, ওর থাকার ঘরটা ভালো করে তল্লাশি করার প্রয়োজন। স্ট্যাকহার্স্টেরও বোধহয় এইরকমই কিছু মনে হচ্ছিল। ওকে কথাটা বলতেই রাজি হয়ে গেল। মনে হলো এই জট পাকানো কেসের একটা সুতোর মুখ অন্তত আমাদের হাতে এসেছে। দেখতে দেখতে একটা সপ্তাহ কেটে গেছে। ইনকোয়েস্টের জিজ্ঞাসাবাদে কিছুই পাওয়া যায়নি। বিষয়টাকে মুলতবি করে রাখা হয়েছে আরো প্রমাণের অপেক্ষা। স্ট্যাকহার্স্ট মার্ডকের ব্যাপারে প্রচুর খোঁজ খবর নিয়েছে, ওর ঘরও তল্লাশি করা হয়েছে, কিন্তু লাভ কিছু হয়নি। আমিও পুরো ব্যাপারটা আবার প্রথম থেকে একবার নাড়াঘাটা করে দেখেছি, ভাবনা চিন্তা তো করেইছি, এমনকি সশরীরে গিয়ে অকুস্থলটা আবার ভালো করে পরীক্ষা করেছি, কিন্তু কোন রকম সিদ্ধান্তে উপনীত হতে পারি। আমার সারা জীবনের ইতিহাসে এমন কোনো কেস নেই যেখানে আমার এতখানি অসহায় লেগেছে। অনেক ভেবেচিন্তেও কোনো কুল কিনারা করতে পারলাম। ঠিক এরকম সময়ে কুকুরের ঘটনাটা, আমার বাড়ির বয়স্ক হাউসকিপার মহিলাই প্রথম ঘটনাটা জানতে পারলেন। গ্রামের এইসব মানুষদের কি যেন একটা অদ্ভুত অদৃশ্য নেটওয়ার্ক থাকে, কি করে জানি না, এরা সব জায়গার খবর ঘরে বসেই পেয়ে যায়। আমার এত বছরের গোয়েন্দা জীবনে অনেক চেষ্টা করেও আমি এইরকম স্কিল আয়ত্ত করতে পারলাম না। তো সেদিন সন্ধ্যায় ভদ্রমহিলা বললেন, জানেন স্যার, মিস্টার ম্যাকফারসনের কুকুরটা
খুবই দুঃখজনক ঘটনা। এই ধরনের কথাবার্তায় সচরাচর আমি খুব একটা কান দিই না, কিন্তু ওনার কথাগুলো কেন জানি না আমার কানে লাগলো। বললাম, কি হয়েছে ম্যাকফারসনের কুকুরের? মারা গেছে স্যার। মনিবের মৃত্যুর শোকটা বোধহয় আর নিতে পারেনি। আপনি কি করে জানলেন? সবাই আলোচনা করছে স্যার, কুকুরটা নাকি গত 1 সপ্তাহ ধরে খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছিল। আজ স্কুলের ছাত্ররা ওর মৃতদেহ খুঁজে পায় নিচে সি বিচে স্যার, একেবারে ঠিক যেখানে ওর মনিবের মৃত্যু হয়েছিল সেইখানে। ঠিক সেই জায়গায়? কথাটা কানে যেতেই মনের মধ্যে কে যেন একটা বলে উঠলো, এই তথ্যটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা শোনা গেছে যে অনেক ক্ষেত্রেই মনিবের মৃত্যুর পরে তার বিশ্বস্ত কুকুর বেশি দিন বাঁচেনি। কুকুরের ভালোবাসা এরকমই হয়, কিন্তু তাই বলে সেই একই জায়গায় কেন এই নির্জন সৈকতটায় এরকম মৃত্যুর ছায়া নেমে এসেছে? আর কুকুরটাকে কে মারলো? হলে কি এটাও কি সম্ভব? আমার মাথার মধ্যে একটা আলো ধীরে ধীরে যেন উজ্জ্বল হয়ে উঠছে। তড়িঘড়ি গিয়ে দ্য গেবলসে উপস্থিত হলাম। স্ট্যাকহার্স্ট ওর স্টাডিতেই ছিল। ওকে অনুরোধ করায় ও সেই 2 জন ছাত্রকে ডেকে পাঠালো যারা কুকুরটার মৃতদেহ খুঁজে পেয়েছিল। ছাত্র 2 জন জানালো, ঝিলের পাড়ে ঠিক সেই জায়গায় যেখানে ওদের শিক্ষক আক্রান্ত হয়েছিলেন সেখানেই কুকুরটাকে পাওয়া গেছে। কুকুরের মৃতদেহটা দেখলাম, একটা এয়ারডেল টেরিয়ার, হলের মাঝখানে একটা মাদুরের উপর শুয়ে রাখ, শরীর কুচকানো, শক্ত, চোখগুলো যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। সর্বাঙ্গে তীব্র যন্ত্রণার ছাপ স্পষ্ট। গেবলস থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে আমি সেই ঝিলের ধারে চলে এলাম। সূর্য ডুবে যাওয়ার পরে আকাশের শেষ আলোটুকু এখনো রয়েছে। পাশে উঁচু টিলার ছায়াটা এসে পড়েছে টলটলে জলের উপর। মাথার উপর 2-1টা সমুদ্র পাখির চিৎকার ছাড়া আর কোথাও প্রাণের কোনো চিহ্ন নেই। অল্প আলোতেও দেখতে পেলাম যে পাথরটার উপর ম্যাকফারসনের তোয়ালেটা আগের দিন রাখা ছিল সেটার গায়ে কুকুরের প্রস্রাবের দাগ। তার মানে ও এখানেই এসে দাঁড়িয়েছিল। বেশ খানিকক্ষণ আমি সেখানে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। আমার চারপাশের অন্ধকার ক্রমশ গাঢ় হয়ে আসছে, আর আমার মনের মধ্যে অশান্ত ভাবনার ছুটোছুটি। মনের মধ্যে একটা কি যেন বারবার ভেসে উঠছে, কিন্তু আমি সেটাকে ঠিক ধরতে পারছি না। সে এক চরম অস্বস্তি। শেষে ধীরে ধীরে বাড়ির পথ ধরলাম। সেই খাড়াই রাস্তাটা বেয়ে সবে যখন উপরটায় এসে উঠেছি, ঠিক সেই মুহূর্তে পুরো ব্যাপারটা একটা বিদ্যুতের ঝলকানির মতো আমার মাথায় পরিষ্কার হয়ে গেল। যে ব্যাপারটা এতক্ষণ ধরে হাতড়ে বেড়াচ্ছিলাম সেটা স্পষ্ট অনুধাবন করতে পারলাম। ওয়াটসন হয়তো আপনাদের বলেছে যে আমি নানা বিষয় নিয়ে বিশদে পড়াশোনা করে থাকি, তাই আমার জ্ঞানের পরিধিটা একটু বেয়ার, কিন্তু বিভিন্ন পরিস্থিতিতে সেটা ভীষণভাবে কাজে দেয়। আমার মনটা আসলে একটা স্টোর হাউসের মতো, সেখানে সব ভাবনা দলা পাকিয়ে এলোমেলো ভাবে রাখ, তাই নিজেও সবসময় বুঝতে পারি না সেখানে কত কি আছে। এখন যা ভাবছি সেটা যদি সত্যি হয় তবে প্রায় দৌড়ে বাড়ি ফিরলাম আমি। আমার বাড়ির একটা ঘর শুধু বইয়ে বোঝাই। আগামী 1 ঘন্টা আমার সেই ঘরেই কাটলো। সবকিছু উলট পালট করে পাগলের মতো খুঁজছি। শেষে একটা বাদামি রঙের চামড়ায় মোড়ানো বই নিয়ে আমি বেরিয়ে বইয়ের একটা অধ্যায়ের পাতা উল্টাতেই যা চাইছিলাম সেটা বেরিয়ে পড়ল। অবিশ্বাস্য ব্যাপার সত্যি। ব্যাপারটা সম্বন্ধে নিশ্চিত হতে না পারা অব্দি আমার শান্তি নেই, কিন্তু এখন তো রাত হয়ে গেছে। কাল সকালের আগে কিছুই করা যাবে। কিন্তু পরদিন সকালে ঠিক মোক্ষম সময়ে একটা বিশ্রী বাধা এসে উপস্থিত। সবে সকালে চাটা শেষ করেছি, এবার সি বিচে যাব, এমন সময় ইন্সপেক্টর বার্ডল এসে উপস্থিত। ইনি হলেন সাসেক্স কনস্টেবলেরির বড়। লোকটা এমনি খারাপ নয়, পেটানো চেহারা, মুখ চোখে কেমন যেন একটা বুদ্ধিহীন শক্তির ছাপ। এখন চোখ মুখ উদ্বিগ্ন। আমায় বললেন, আমি আপনার অগাধ অভিজ্ঞতার কথা শুনেছি স্যার। আপনাকে আনঅফিশিয়ালি বলছি স্যার, এই ম্যাকফারসন হত্যার কেসটায় আমার পুরো নাজেহাল অবস্থা। তবে মনে হচ্ছে অপরাধী হাতের মুঠোয় চলে এসেছে। এবার আপনার পরামর্শ চাই একটা বিষয়। আমি কি অপরাধীকে অ্যারেস্ট করবো স্যার? আয়ান মার্ডকের কথা বলছেন? হ্যাঁ স্যার, আর কারো কথা তো ভাবতে পারছি না। সেটা একদিক থেকে ভালোই, আমার চাপটা কমে গেছে। এবার উনি যদি খুনটা না করে থাকেন তবে করলোটা কে? ওর বিরুদ্ধে কি কোনো প্রমাণ আছে? আমি এতদিন ধরে যা যা ভেবে এসেছি ইন্সপেক্টরও তাই বলতে লাগে। মার্ডক বদরাগী, তারপর সেই কুকুরের ঘটনা, ম্যাকফারসনের সাথে ওর ঝগড়া, মিস বেলামির প্রতি অনুরাগ ইত্যাদি। শুধু একটা কথা উনি নতুন যোগ করলেন, মার্ডক নাকি এখান থেকে চলে যাওয়ার বন্দোবস্ত করছে। এখন ভাবুন স্যার, লোকটাকে যদি হাতের মুঠোয় পেয়েও ছেড়ে দিই তবে আমার পজিশনটা কি হবে? হাতে তো সব প্রমাণ আছেই। ইন্সপেক্টরকে খুবই চিন্তান্বিত। আমি বললাম, ভেবে দেখো,
আপনার কেসের মধ্যে কিন্তু প্রচুর ফাঁকফোকর রয়েছে। মৃত্যুর সময় কিন্তু মার্ডকের পরিষ্কার অ্যালিবাই আছে, ও নিজের ছাত্রদের সাথেই ছিল। আর আমরা ম্যাকফারসনকে পাবার একটু পরেই উনি উল্টো দিক থেকে মানে স্কুলের দিক থেকে হেঁটে আসে। তাছাড়া ম্যাকফারসন খুব শক্তপোক্ত মানুষ ছিলেন, একা মার্ডকের পক্ষে ওর ওপর ওইভাবে আক্রমণ বা নির্যাতন করা কিন্তু অসম্ভব। আর সবচেয়ে বড় কথা হলো যে অস্ত্র দিয়ে আঘাতটা করা হয়েছে সেটা কোথায়? নিশ্চয়ই কোনো চাবুক বা তারের তৈরি অস্ত্র হবে, অন্তত আঘাতের দাগগুলো দেখে তো তাই মনে হয়। আঘাতের দাগগুলো পরীক্ষা করেছেন? হ্যাঁ, আমি আর ডাক্তার দুজনেই পরীক্ষা করেছি। কিন্তু আমি লেন্স দিয়ে পরীক্ষা করে দেখেছি, দাগগুলোর মধ্যে গোলমাল আছে, অদ্ভুত দাগ। কিরকম? আমি ড্রয়ার খুলে একটা এনলার্জ করা ছবি এনে ইন্সপেক্টরের হাতে দিলাম, বললাম আমি এই মেথডেই কাজ করি। আপনি খুব থরলি কাজ করেন মিস্টার হোমস। সেটা না হলে তো আজ আমি শার্লক হোমসই হতে পারতাম না, তাই না? যাবে বাদ দিন। এবার দেখুন, এই যে ডান কাঁধের উপর এই যে দাগটা, এখানে কিছু অদ্ভুত ব্যাপার দেখতে পাচ্ছেন? না, সেরকম কিছু তো আমি বোধহয় দেখতে পাচ্ছি। শিগগিরই আপনাকে শিওর হয় বলতে পারবো, তখন আপনি একেবারে সোজাসুজি আপনার অপরাধীকে হাতে পেয়ে যাবেন। এটা খুবই অ্যাবসার্ড আইডিয়া, কিন্তু এরকম দাগ তখনই হতে পারে যদি কেউ পিঠের ওপর সরু তারের জাল গরম করে বিছিয়ে দেয়। তাহলে এরকম এই জায়গায় জায়গায় গিট পাকানো দাগগুলো হতে পারে। সাবাস ইন্সপেক্টর। আবার শক্ত দড়ির গিট পাকানো চাবুকও হতে পারে, তাই না? মিস্টার হোমস একদম ঠিক বলেছেন। আবার পুরো ব্যাপারটা সম্পূর্ণ অন্য কিন্তু হতে পারে, আর সেটা যদি হয় তাহলে আপনার হাত করা কোনো কাজেই লাগ। মনে আছে মরার সময় শেষবার ম্যাকফারসন বলেছিল দ্য লায়ন্স ম্যান? তাহলে কি আয়ন? সেটা আমিও ভেবেছি। লায়নটা শুনতে অনেকটা আয়নের মতো হলেও পরের শব্দটার সাথে কিন্তু মার্ডার শব্দটার কোনো মিল। আর কথাটা ও প্রায় চিৎকার করে বলেছিল, আমি নিজের কানে শুনেছি। ওটা লায়ন্স ম্যানই ছিল। আর কোনো অল্টারনেটিভ কি নেই মিস্টার হোমস? থাকতে পারে, তবে এখন না। সবকিছু ভালো করে দেখে সিদ্ধান্তে আসবো। কিন্তু সেটা কখন হবে মিস্টার হোমস? এই ধরুন ঘন্টাখানেক। ইন্সপেক্টর হাত দিয়ে থুতনিটা সামান্য ডলে নিয়ে সন্দেহের দৃষ্টিতে আমার দিকে তাকালেন, তারপর বললেন, ও তাহলে কি ওই পুরো বেলামি আর ওর ছেলে ম্যাকফারসনের ওপর তো ওদের রাগ ছিলই, ওরা কি এটা করতে পারে না? আমি হেসে বললাম, না না ইন্সপেক্টর, এখন আর আমার পেট থেকে একটা কোথাও বার করতে পারবে। আচ্ছা শুনুন, এবার আমার কিছু কাজ আছে, আপনি বরং দুপুরের দিকে একবার আসুন। ঠিক এই সময় সবচেয়ে সাংঘাতিক ঘটনাটা বলতে গেলে সেটাই শেষের শুরু। হঠাৎ ভীষণ জোরে আমার বাড়ির সদর দরজা খোলার শব্দ পেলাম, তারপর বাইরের হল ঘরে দুমদাম পায়ের শব্দ, আর পর মুহূর্তেই আমার ঘরে টলতে টলতে এসে ঢুকলো আয়ন মার্ডক। আলুথালু উৎভ্রান্ত চেহারা, ফ্যাকাশে যন্ত্রণা কাতর মুখ, শরীরের পোশাক খুলে পড়ছে। কোন রকমের চিৎকার করেও বলে উঠল, ব্র্যান্ডি 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 বলেই গোঙাতে গোঙাতে সোফায় গড়িয়ে পড়লো। ঠিক পিছনেই ছুটে আমার ঘরে ঢুকলো স্ট্যাকহার্স্ট। ও রীতিমতো হাঁফাচ্ছে, চিৎকার করেও বলে উঠল, হ্যাঁ ব্র্যান্ডি আনুন শিগগির, ও দম আটকে আসছে। আমি নিরুপায় হয়ে ওকে এখানে নিয়ে এলাম, আসার পথে দুবার জ্ঞান হারিয়েছে। প্রায় আধ টাম্বলার ব্র্যান্ডি গলায় ঢালার পর মার্ডক একটু ধাতস্থ। কোন রকমে এক হাতে ভর দিয়ে উঠে ও কোটটা খুলে ফেললো, তারপর বলল, ঈশ্বরের দোহাই, আফিম মরফিয়া যা পারেন দিন, আমাকে এই নরকীয় যন্ত্রণা থেকে মুক্তি দিন। আমি আর সহ্য করতে পারছি না। আমি আর ইন্সপেক্টর দৃশ্য দেখে রীতিমতো চমকে উঠলাম। মার্ডকের উন্মুক্ত পিঠের ওপর ঠিক সেই রকম ভয়ানক আঁকাবাঁকা লাল দাগ যেমনটা সেই দিন ফিটজরয় ম্যাকফারসনের পিঠে দেখেছিলাম। ওর যন্ত্রণাটা কতখানি আমি বুঝতে পারছি, আর সেটা ছড়িয়ে পড়ছে সারা শরীরে। মার্ডকের নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপর আমরা ওর মুখে ক্রমাগত ব্র্যান্ডি ঢালতে লাগলো, আর আমার হাউসকিপার স্যালাড অয়েলে তুলো ডুবিয়ে ওর ক্ষতে লাগাতে থাকলেন। বেশ কিছুক্ষণ পর মার্ডকের মাথাটা ধপ করে সোফায় এলিয়ে। বুঝলাম ব্যথাটা একটু কমে আসায় ওর শরীরে চরম ক্লান্তি নেমে এসেছে। ও এখন আধো ঘুমন্ত, আধো আছে তা। তবে আর কোনো বিপদ। স্ট্যাকহার্স্ট এবার আমার দিকে ফিরে বলল, মাই গড মিস্টার হোমস, এইসব কি হচ্ছে? ওকে কোথায় পেলে? পিছে, ঠিক যেখানে বেচারা ম্যাকফারসন মারা গিয়েছিল সেইখানে। আমি তো প্রথমে ভেবেছিলাম মরেই গেছে, কোলটা ওখান থেকে অনেকটা দূর, তাই ওকে আপনার এখানে নিয়ে এলাম। এই লোকের হার্ট যদি ম্যাকফারসনের মতো দুর্বল হতো
তাহলে এতক্ষণে ও আর বেঁচে থাক। ব্যাপারটা একটু খুলে বলো। আমি টিলার উপরটায় হাঁটছিলাম, তখনই চিৎকার শুনতে পেলাম। শুনকে দেখি জলের ধারে ন্যাকালের মতন ঘোরাঘুরি দিচ্ছে। আমি দৌড়ে গিয়ে ওর গায়ে কিছু জামা কাপড় দিয়ে ওকে তুলে আনা। ঈশ্বরের দোহাই মিস্টার হোমস, কিছু একটা করুন, এই জায়গার অভিশাপ দূর করুন। আর এভাবে বেঁচে থাকা যাচ্ছে না। আপনার মতন একজন মানুষ কি আমাদের জন্য কিছুই করতে পারবেন না? মনে হয় পারবো জ্যাকব, এসো আমার সঙ্গে। ইন্সপেক্টর, আপনিও আসুন, দেখি খুনিকে আপনার হাতে তুলে দিতে পারি কি। অচেতন মার্ডককে আমরা হাউসকিপারের দায়িত্বে রেখে আমরা 3 জন সেই ভয়ানক ঝিলের ধারে উপস্থিত হলাম। আজকেও পাশের পাথরের উপর কিছু জামা কাপড় আর তোয়ালে রাখ, সবই মার্ডকের জিনিস। খুব ধীরে ধীরে পা টিপে টিপে আমি জলের একদম ধারে চলে এলাম, বাকিরা সকলে আমার পিছনে। ঝিলের বেশিরভাগটাই খুব অগভীর, কিন্তু পাহাড়ের ঠিক নিচের অংশটার গভীরতাটা হঠাৎ যেন 4-5 ফুট বেড়ে গেছে। জায়গাটার জল হালকা সবুজ আর স্বচ্ছ। স্বাভাবিকভাবেই যে কোনো সাঁতারু ওই অংশটাতেই যাবে। পাহাড়ের বেশ কিছুটা অংশ এগিয়ে এসে উপরে একটা ছাউনির মতো তৈরি করেছে। আমি ওটার ঠিক পাশ ঘেঁষে এগিয়ে ওই গভীর জায়গাটা ভালো করে দেখার চেষ্টা করলাম। সবচেয়ে গভীর আর শান্ত অংশটায় চোখ পড়তেই আমি সেই জিনিসটা দেখতে পেলাম যেটা আমি খুঁজছিলাম। আমি চিৎকার করে উঠলাম, দেখো দেখো দেখো, ওই যে সায়ানিয়া, দ্য লায়ন্স মেড, এই সেই সিংহ কেশর। দেখো সবাই, যে অদ্ভুত জিনিসটার দিকে আমি আঙ্গুল দেখিয়ে রয়েছি সেটাকে হঠাৎ দেখলে মনে হয় একটা সিংহের বাদামি কেশরের কিছুটা অংশ যেন ছিঁড়ে এনে ফেলা হয়েছে। জলের প্রায় 3 ফুট নিচে পাথরের একটা চাতালের ওপর শুয়ে আছে ওই লোমশ অদ্ভুত প্রাণীটা, আর মাঝে মাঝে অদ্ভুত ভাবে সেটা নড়ে উঠছে। ওর বাদামি শরীরে রূপলি আর হলদে স্ট্রাইপ। জিনিসটা লোমগুলো একবার ছড়াচ্ছে, আবার পরবর্তী গুটিয়ে আসছে। আমি এবার বললাম, এটা ইতিমধ্যে অনেক অনিষ্ট করেছে, এসো স্ট্যাকহার্স্ট, আমাকে একটু সাহায্য করো, এটাকে মারতে হবে। আর নয়, ঝিলের এক পাশে একটা বেশ বড়সড় বোল্ডার ছিল। আমি, স্ট্যাকহার্স্ট আর ইন্সপেক্টর মিলে ওটাকে গুড়িয়ে জলের মধ্যে এনে ফেললাম। ঝপাং শব্দে সেটা জলে পড়তেই চারিদিকে জল ছিটকেও জলের আলোড়ন শান্ত হলে আমরা দেখলাম পাথরটা সোজা গিয়ে পড়েছে নিচের ওই চাতালটার উপর, আর তার নিচে থেতলে গেছে সেই প্রাণীটার দেহ। একটা তিল তিলে রক্তের ধারা খুব ধীরে ধীরে উঠে আসছে জলের উপর। ইন্সপেক্টর প্রায় চিৎকার করে উঠলেন, ভগবান, এটা কি ছিল মিস্টার হোমস? আমি এই অঞ্চলেই জন্মেছি আর বড় হয়েছি, কিন্তু এই জিনিস তো কখনো চোখেও দেখিনি। এটা নিশ্চয়ই সাসেক্সের জীব নয়। আমি বললাম, সাসেক্সেরই জিনিস, তবে পারে খুব একটা আসে না। সম্ভবত কয়েকদিন আগে সেই ঝড়টা এটাকে নিয়ে এসেছে। চলুন আমার বাড়িতে চলুন, তারপর এই বিষয়ে সব খুলে বলছি। বাড়ি ফিরে দেখলাম মার্ডক অনেকটাই সুস্থ হয়ে উঠেছে, তবে মাঝে মধ্যেই বোধহয় একটু একটু যন্ত্রণা করে উঠছে, তাই ওর মুখ চোখ কুঁচকে যাচ্ছে। তারই মধ্যে কোন রকমে ও আমাদের বলল যে ওর শুধু এটুকুই মনে আছে, হঠাৎ ওর সর্বাঙ্গে একটা চরম যন্ত্রণা করে উঠে, তারপর ও কোনো মতে পাড়ে উঠে আসে। ওর আর কিছু মনে নেই। আমি স্টাডি থেকে সেই বাদামি বইটা নিয়ে এসে বললাম, দেখুন এই যে বইটা, এই বইটাতে সবকিছু রয়েছে। এটা দেখেই আমি প্রথম অন্ধকারে আসার আলোক। বইটার নাম আউট অফ ডোরস, লিখেছেন একজন প্রখ্যাত ভূপর্যটক আর জীববিজ্ঞানী J.G. উড। উনি নিজেও এই প্রাণীটার খপ্পরে পড়েছিলেন। এই বিপজ্জনক জন্তুটির বিজ্ঞানসম্মত নাম সায়ানিয়া ক্যাপিলাটা। এর আক্রমণে যা ব্যথা হয় তা গোখরো সাপের কামড়ের থেকেও অনেক বেশি যন্ত্রণাদায়ক। এই যে এই জায়গাটা পড়ছি, শুনুন। যদি স্নানরত কোনো ব্যক্তি হঠাৎ দেখেন তার আশেপাশে একগোছা সরু সুতোর মতো সুরওয়ালা কিছু ভাসছে, আর সেটা দেখে যদি মনে হয় একটা রূপলি রাংতায় মোড়ানো সিংহের কেশরের টুকরো, তবে সাবধান, ওটাই হলো সেই সাংঘাতিক প্রাণী সায়ানিয়া ক্যাপিলাটা। তো এর থেকে ভালো বিবরণ আর কি হতে পারে? এই লেখক কেন্টের সমুদ্র সৈকতে সাঁতার কাটতে কাটতে এই সায়ানিয়ার দ্বারা আক্রান্ত। ওই সুরগুলো প্রায় 50 ফুট পর্যন্ত লম্বা হতে পারে, তাই বেশ কিছুটা দূর থেকেও যদি আক্রমণ করে তাহলেও আক্রান্তের মৃত্যু হতে পারে। উনি আরো লিখেছেন যে যন্ত্রণাটা এমন হয় যে মনে হয় সারা শরীরে যেন গুলিবিদ্ধ হয়েছে। যন্ত্রণায় নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। লেখকও কোনো মতে ব্র্যান্ডি খেয়ে আর স্যালাড অয়েলে ক্ষত পরিষ্কার করে সেই যাত্রায় বেঁচে গিয়েছিলেন। বেশ, তাহলে ইন্সপেক্টর, এই আপনার কেস, এই বইটাও আপনার কাছে কদিন রাখুন। কোর্টে ম্যাকফারসনের খুনির বর্ণনা দিতে গিয়ে কাজে লাগবে। খুব খারাপ ভাবেই এই প্রাণীটা খুন করেছে ম্যাকফারসনকে। শুকনো হেসে মার্ডক বলল, আর আজ আমাকেও প্রায় শেষ করে ফেলেছে। আমি আপনি বা ইন্সপেক্টর কাউকেই দোষ দিই না মিস্টার হোমস।
আমার উপর আপনাদের সন্দেহ হওয়াটাই স্বাভাবিক ছিল। আজই হয়তো ইন্সপেক্টর আমায় গ্রেফতার করতেন, কিন্তু আমার পরলোকগত বন্ধুর সাথে যা ঘটেছে সেই একই ঘটনা আমার সাথে ঘটার ফলে হয়তো আমি আপনাদের সন্দেহ থেকে পরিত্রাণ পেলাম। না মিস্টার মার্ডো, ব্যাপারটা আমি আগেই বুঝতে পেরেছিলাম। আজ সকালে আমি বেরোয়ার সময় ইন্সপেক্টর যদি এসে না পড়তেন তাহলে হয়তো এই মর্মান্তিক অভিজ্ঞতার থেকে আমি আপনাকে বাঁচাতে পারতাম। কিন্তু কিন্তু আপনি জানলেন কি করে মিস্টার হোমস? পড়াশোনার ক্ষেত্রে আমি একেবারে যাকে বলতে পারেন সর্বভূম, আর আমার স্মৃতিশক্তিটা এখনো নষ্ট হয়। এই লায়ন্স মেইন কথাটা আমাকে প্রথম থেকেই খুব ভাবা ছিল। মনে হচ্ছিল কোথায় যেন আমি কথাটা পড়েছি বা শুনেছি। আমার মনে হয় প্রাণীটাকে শেষ মুহূর্তে জলের মধ্যে দেখেছিল ম্যাকফোস, আর সেই জন্যই মৃত্যুর আগের মুহূর্তে আমাদের ওই কথাটা বলে সাবধান করতে চেয়েছিল। মার্ডক ধীরে ধীরে উঠে দাঁড়াল, তারপর বলল, যাক, তাহলে শেষ পর্যন্ত আমি মুক্ত। তবে একটা কথা আমার বলা উচিত, তাতে আপনাদের সুবিধেই হবে। এটা সত্যি যে মড বেলামিকে আমি ভালোবাসতাম, কিন্তু কিন্তু যেদিন জানতে পারলাম আমার একমাত্র বন্ধু ম্যাকফারসনকে উনি ভালোবাসেন, আমি সানন্দে সরে দাঁড়ালাম। আমার ভালোই লাগতো জানেন ওদের পত্রবাহকের কাজ করতে। আর কিছু না হোক, ওদের দুজনের বিশ্বাসটা তো পেয়েছিলাম, তাই তো সেদিন আগে ভাগে ওকে বন্ধুর মৃত্যুর খবরটা দিতে গেছিলাম। ও আপনাদের আমার কথা কিছু বলতো না, পাছে আপনারা আমায় সন্দেহ করেন। যাই হোক মিস্টার হোমস, আপনি অনুমতি দিলে আমি এবার স্কুলে ফিরবো। আমার আমার খুবই ক্লান্ত লাগছে, ঘুম আসছে খুব। স্ট্যাকহার্স্ট মার্ডকের কাঁধে হাত রেখে বলল, স্নায়ুর চাপ আর নেওয়া যাচ্ছে না। যা ঘটে গেছে তা ভুলে যান মিস্টার মার্ডো। আশা রাখি আমাদের মধ্যে আর কোনো রকম দুজনে বন্ধুর মতো হাত ধরাধরি করে বেরিয়ে গেল। ইন্সপেক্টর বার্ডল কিছুক্ষণ হতভম্বের মতো দাঁড়িয়ে রইলেন, তারপর বলে উঠলেন, ওহ, কি দিলেন মিস্টার হোমস! আপনার কথা অনেক শুনেছি, কিন্তু এমন সামনাসামনি দেখার সৌভাগ্য হবে ভাবতে পারিনি। অসাধারণ। আমি হালকা হেসে মাথা নাড়লাম, তারপর বললাম, না ইন্সপেক্টর, এক্ষেত্রে আমার মাথা খুব ধীরে কাজ করেছে। আসলে মৃতদেহটা যদি জলে পাওয়া যেত তাহলে এক মুহূর্তেই সমস্যার সমাধান হয়ে যেত, কিন্তু পাড়ে রাখা ওই তোয়ালেটা দেখে আমি বিভ্রান্ত হয়ে যাই। আমি ভেবেছিলাম শুকনো তোয়ালের অর্থ ম্যাকফারসন জলে নামেইনি, তাই আর যাই হোক জল থেকে কোনো আক্রমণ আসতেই পারে না। কিন্তু আমি এটা একবারও ভেবে দেখিনি যে বেচারা যন্ত্রণার চোটে এতটাই পাগল হয়ে গিয়েছিল যে ও জলে নেমেছিল ঠিকই, কিন্তু উঠে আর গা মোছেনি। কোনো মতে ওর কোটটা গায়ে চাপিয়ে উঠে এসেছিল। এইখানেই আমি ভুলটা করে ফেলেছিলাম। যাই হোক ইন্সপেক্টর, এই সায়ানিয়া কিন্তু আপনাদের পুলিশ ডিপার্টমেন্ট, মানে বিশেষত স্কটল্যান্ড ইয়ার্ডকে বেশ ভালোই বোকা বানালো।